আসলে নিউজটা প্রচার হওয়ার পর আমার অনেক শিক্ষার্থী ভাই বোন এই কমেন্টটা করেছে যে আপনি কিভাবে আবাসন সংকট দূর করবেন, আপনি নিজেই তো হাটহাজারী হয়ে এখানে একটা সিট দখল করে আছেন। আসলে এটা প্রশ্নটা এসেছে আমার শিক্ষার্থী ভাই বোনদের ক্ষোভ থেকে, কারণ আমাদের আবাসন সংকট অনেক বেশি তীব্র। তো তাদেরকে আমি যখন হাটহাজারী মেয়ে এটা বললাম, আসলে তাদের মনে প্রশ্ন জিজ্ঞাসা ওঠে যে এখান থেকে এখানে কেন আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার হাটহাজারী এরিয়াটা খুব ছোটো না, এটা আসলে অনেক বড় একটা এরিয়া। হাটহাজারী উপজেলা, যাদের হচ্ছে ধারণা নাই তারা আসলে ওই রকম জিজ্ঞাসা করতে পারে। আমার আসলে সবচেয়ে দুঃখটা ওই জায়গায় হয়েছে যখন আমার কোনো সহপাঠী, আমার কোনো সিনিয়র জুনিয়র এভাবে বিরূপ মন্তব্যটা করছে। আমার তো আসলে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি আসি নাই, আমি ছাত্রীদের কল্যাণে কাজ করতে চাই, বা যে সমস্যাগুলো আসলে আমি কাছে থেকে দেখেছি সেগুলো সমস্যার সমাধানের জন্য আমি এসেছি। সো সেখানে এরকম মকিং করা আসলে সেটা খুবই দুঃখজনক, এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি এই ধরনের করে আসলে এগুলো গ্রহণযোগ্যতা কতটুকু। আমার পাশে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনের ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুন নাইম কুকি। আপনারা দেখেছেন, আমি হাটহাজারী টিভিতে তাকে নিয়ে আমি একটা প্রতিবেদন করেছি, জানতে পারলাম উনি হাটহাজারীর নাঙ্গলমোড়ার সন্তান। প্রতিবেদনটা করার পরে কমেন্টের মধ্যে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। হাটহাজারী শিক্ষার্থী হয়ে কেন হলে তাকে ওইখান থেকে এসে ক্লাস করতে পারতো, অন্য ডিস্ট্রিক্টের একটা মেয়ের জন্য চিটটা ছেড়ে দিতে পারতো। বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে বোরিং করা হচ্ছে এবং বিভিন্ন খারাপ মন্তব্য করা হচ্ছে। আমরা আর বিস্তারিত আজকে তার কাছে জানতে চাইবো। জান্নাতুন নাইম কুকি একটু বলবেন, আপনাকে নিয়ে একটা প্রতিবেদন করার পরে এর মধ্যে আপনাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন, বিষয়টা নিয়ে আপনি আমাদেরকে একটু বলবেন। আমাদের হাটহাজারী এরিয়া আসলে অনেক বড় একটা এরিয়া। আমি যেখান থেকে আসি পার্সোনালি, সেখান থেকে আমাকে আসতে হলে 3-4টা গাড়ি বদলাতে হয়, এবং দেখা যায় সবচেয়ে বেশি হচ্ছে এখানে ভৌগোলিক অবস্থানটা। আমাদের রাস্তার ঘাটের যে সমস্যাগুলা দেখা যায়, আমি তো একজন মেয়ে মানুষ, আমার ফিজিক্যালি ওই ধরনের স্টেবিলিটি থাকে না প্রতিদিন যাতায়াত করার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না। আসলে আমাকে ঘর থেকে বের হয়ে অনেকক্ষণ হাঁটতে হয়, 10-15 মিনিটের মানে হেঁটে গাড়ির জন্য আসতে হয়, আবার গাড়ি ধরে সরকারহাট থেকে এভাবে আসলে হয়রানি প্রতিদিনে হইতে হয়। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে বর্ষাকালে আমাদের অনেক নাজেহাল অবস্থা হয়ে যায়। যারা আমাদের নাঙ্গলমোড়া, সিপাতলি এবং গুমানমর্দন আছেন তারা জানবেন যে একটু থেকে একটু বৃষ্টি হলেই অনেক বেশি পানি হয়ে যায়। সো আমার নিজের বাড়ির উঠানেও আসলে কোমর পর্যন্ত পানি হয়ে যায় অনেক সময়। রাস্তায় যে উঠবো সে সুযোগটাও আমার থাকে না। তো প্রায় 3 মাস ধরে আমার বর্ষাকালীন ঋতুটা চলতে থাকে। এখন এই বর্ষাকালীন সময়ে আসলে 3 মাস পর্যন্ত কি আমি ক্লাস না করে পরীক্ষায় বসতে পারবো? কারণ আমার শিক্ষার্থী ভাই বোন সকলেই জানেন যে আমাদের অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার স্যাপার আছে। অ্যাটেন্ডেন্স যদি আমি মিটিগেট করতে না পারি পরীক্ষায় বসতে দেয় না। আর আমার ডিপার্টমেন্টটা একটু ডিফারেন্ট, আমি ডিফারেন্ট সেক্টরে চলে এসেছি। সো ওখানে পড়াশোনাটা আসলে নিয়মিত ক্লাস করতে হয়। আমি নিয়মিত একজন স্টুডেন্ট, ক্লাস ভালো করার চেষ্টা করি, অনেক বেশি ভালো করতে না পারলেও। সো সেই জায়গা থেকে আসলে আমার পক্ষে পসিবল হচ্ছিল না দেখে আমাকে হলে সিট নিতে হয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমি যখন হলে সিটের জন্য আবেদন করি, আমি হাটহাজারী নাঙ্গলমোড়া এই শব্দটা বলার কারণে আমার সিটের আবেদনটা অনেকবার বাতিল করে দিয়েছেন, কয়েকবার বাতিল করে দিয়েছেন। কারণ ওনারা দেখাতে চাচ্ছেন তুমি কাছে আছো, তুমি হচ্ছে আসা যাওয়া করে ক্লাস করবা। কিন্তু আমি আসলে ফিজিক্যালি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া দেখা যায় তো আমি সেই সকালে আসতাম, আবার বিকালে গিয়ে খাইতে হচ্ছে। আমার নিজে ফ্রেশ হওয়া, তারপর খাওয়া দাওয়া করা, সব কিছু মিলিয়ে আসলে আমি পরীক্ষার মানে টেবিলে যে বসে একটু পড়বো সেই ধরনের এনার্জিটা আমার থাকতো না। এই জন্য শেষ পর্যায়ে আমার সিদ্ধান্ত নিতে হয়, আমার যদি একাডেমিক লাইফটা একটু ভালো স্টেবল রাখতে হয় তাহলে আসলে আমার হলে না গিয়ে কোনো উপায় নেই, নিরুপায় হইয়া হচ্ছে আমার সিটের জন্য আবেদন করতে হয়। যারা হচ্ছে আমার ভাই বোন হাটহাজারী, রাউজান এবং চট্টগ্রামেরও বিভিন্ন অঞ্চল থেকে যে স্টুডেন্টগুলো আসলে আসা যাওয়া করে ক্লাস করে, আপনি যদি প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যান তাহলে তাদের ভোগান্তিটা আপনি বুঝতে পারবেন। তারা কী পরিমাণ হয়রানি হয়ে এখানে আসে, কত ঘন্টা তাদের সময় লাগে। একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে চলে আসা যাবে আসলে অনেক সময় 3-4 ঘন্টা আসা যাওয়া যায়। সেই ক্ষেত্রে দেখা যাবে কুমিল্লা থেকে একটা মানুষ চিটাগং এসে পৌঁছে গেছে, কিন্তু আমরা ওই জায়গাগুলো থেকে আসতে পারতেছি না। তার কারণ হয় অনেক সময় জ্যাম থাকে, আমাদের অনেক সময় হচ্ছে গাড়িতেই বসে থাকতে হয়। আমার ক্ষেত্রে যেটা হয়তো আমি হয়তো গাড়িতে মানে আসা যাওয়া করার জন্য যাচ্ছি, আমার গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, কোনো প্যাসেঞ্জার নাই ওখানে। আবার অনেক সময় হয়েছে আমি দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নাই। এখন আমি তো একটা মেয়ে এবং গ্রাম থেকে বিলং করি, তো ওই গ্রামে আমি যখন প্রতিদিন, আমার সপ্তাহে হচ্ছে 5 দিন ক্লাস থাকে। এখন আমি যখন অ্যাটেন্ডেন্সের মিটিগেট করার জন্য, অ্যাটেন্ডেন্স যে ক্রাইটেরিয়া ওটা মিটিগেট করার জন্য আমি যখন প্রতিদিন ক্লাসের জন্য আসলে সেই সকালবেলা বের হচ্ছি, আবার বিকালে গিয়ে বাসায় পৌঁছাচ্ছি, আমার পরিবার আমাকে প্রশ্ন ছুটে দিচ্ছে তুমি কি শুধু একা পড়াশোনা করছো আর কি কেউ পড়াশোনা করছে না?
তুমি এত লেট করে কেন বাসায় আসবা, এবং আমার আশেপাশে মানুষজন আসলে এই জিজ্ঞাসা আমি খারাপ বলছি না, আসলে আমাদের গ্রামের থেকে বিলং করা এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। আমি তো ওনারা হচ্ছে প্রশ্ন করে যে মেয়ে কই যাচ্ছে, কোথা থেকে আসতেছে, পরিবার খোঁজখবর রাখছে কিনা, এবং পার্সোনালি অনেকগুলো অ্যাটাক করা হয়, যেহেতু আমি একজন মেয়ে মানুষ আমাকে সমাজের অনেকগুলো ক্রাইটেরিয়া আসলে চিন্তা করে চলতে হয়। সো ওই জায়গা থেকে আসলে আমার পক্ষে পসিবল হচ্ছিল না সমাজের এসব বুলি নিয়ে, এবং আমার নিজের শারীরিক সক্ষমতা ছিল না, আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়া আমার ঠিক মতো হইতো না। তারপর হচ্ছে পরিবারের কাছে গিয়ে আমি মেন্টাল শান্তিটা হচ্ছে, আম্মু সবসময় প্রশ্ন করতো কেন এত দেরি, কেন তোমার কি হচ্ছে, আম্মুকে হচ্ছে অনেক সময় বোঝানো একটু কষ্টকর হয়ে যেত। তো পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নিই যে আমার যদি ভালো কিছু করতে হয়, আমার যেহেতু স্বপ্ন আছে যে আল্লাহ যদি চায় আমি হয়তো অনেক ভালো কিছু করার চেষ্টা করি, জানি না ভবিষ্যৎ কি। সো সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য, ওই ধরনের মেন্টালিটি নিয়ে আমার হলে অবস্থান করা। সো আমার যে শিক্ষার্থী ভাই বোন আসলে এই ধরনের প্রশ্নটা উত্থাপন করেছেন, আপনাদেরকে বলতে চাই আমার হাটহাজারী এরিয়াটা ছোটো না, এবং আমার যে আসা যাওয়া করার ক্লাসের অ্যাবিলিটি সেটা আমার নাই, এবং ফাইন্যান্সিয়াল যে একটা অ্যাবিলিটি থাকে সেটাও আমার নাই। সেই সমস্যাগুলো চিন্তা করে প্রশাসন অনেকবার, আমি প্রশাসনের সাথে দেখা করার পর শেষ পর্যায়ে আমাকে হচ্ছে সিটটা ওনারা দিয়েছেন। এই ক্ষেত্রে অনেকে বলছে যে তোমরা লবি করে উঠে যাও, তোমাদের টিচার আসলে কোনো চাটগাঁয়ের টিচার আমি এখন পর্যন্ত পাইনি। তো ওনারা তো আমাদের কথা শুনতেও চায় না, যখন বলে আমি যে চট্টগ্রামের, আমি হাটহাজারী, তখন শুনতেও চায় না, মানে সিট দিব না এরকম একটা অবস্থা, যে আমাদের আগেই ক্যান্সেল করে দেয়। সেই জায়গা থেকে আমার সমস্যাগুলো আমি সেভাবে দেখাতে পেরেছি বলে যৌক্তিক কারণে আমাকে সিটটা দিয়েছে। তো আপনারা যখন আমার একটা অধিকার নিয়ে প্রশ্ন তুলেন, তখন আসলে ওই জায়গা থেকে আমার কাছে প্রশ্নটা অনেক বেশি পার্সোনাল অ্যাটাকে চলে যায়, এবং আমার কাছে সাইবার বুলিং মতো বিষয়গুলো দেখা যায় যে কেন আমাকে এই ধরনের প্রশ্ন করছে। আসলে আমি তো কারো অধিকার থেকে না, আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি আবাসন পাওয়ার অবশ্যই অধিকার রাখি যদি আমার ওই ধরনের সমস্যা থাকে। সো সেই অধিকারের জায়গা থেকে আসলে আমি এখানে থাকছি, কোনো শিক্ষার্থী ভাই বোনের অধিকার আমি বঞ্চিত করছি না, এবং আমি ছাত্রী কল্যাণ সম্পাদক হিসেবে আসলে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার প্রত্যেকটা বোন যেন খুব সুন্দরভাবে, মানে নিজেদের বাসস্থান নিয়ে চিন্তা করতে না হয়। ইভেন আমি চট্টগ্রামের হয়ে অনেক নন চাটগাঁয়া যারা আছে, যারা চট্টগ্রামের বাইরে, সেই মেয়েগুলোকে আমি সাহায্য করতাম কীভাবে হলে সিট পাওয়া যায়, কীভাবে হলে সিট তারা নিতে পারে, সে ব্যাপারে আমি অনেককে সাহায্য করেছি, আমার সেই বোনগুলো বলতে পারবে। অনেককে দেখা যাচ্ছে আমার নিজের সিট অনেক সময় থাকতে দিয়ে আমি চলে গিয়েছি, হয়তো তাদের থাকার মতো সমস্যা হচ্ছে, তাই আমি নিজে বাড়িতে গিয়ে ওদের থাকতে দিয়েছি, তুমি সিট ম্যানেজ করো, আমার যখন সময় হবে তখন আমি চলে আসবো। এই ধরনের সাহায্য আসলে আমি করেছি। সো আপনারা একটা নিউজ দেখার মাধ্যমে ওভারঅল একটা আমাকে যখন ব্লেমিং করেন, এবং এই জিনিসটা আসলে আমার নিতে অনেক কষ্ট হয়, যেহেতু যখন আমার বিশ্ববিদ্যালয়ের মানুষজন এই ধরনের কমেন্ট করেন, আসলে আপনারা নিজেদেরকে একটু প্রশ্ন করবেন এই প্রশ্নটা কতটা যুক্তি। সো আমি বিশ্বাস করি আমার ভাই বোনদের যে ধারণা সেটা অনেকটা পরিবর্তন হয়েছে, এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং ছাত্রী কল্যাণ সম্পাদকে আমাকে বিবেচনায় করে আপনাদের জন্য কাজ করার জন্য অবশ্যই সুযোগ দিবেন। এবং আমি হচ্ছে এই ধরনের মেন্টালিটি, যদি আমি নির্বাচিত নাও হই, যদি আপনারা আমাকে যোগ্য মনে নাও করেন, তবুও আমার জায়গা থেকে আমি আগের মতো যেরকম কাজ করে এসেছি শিক্ষার্থী ভাই বোনদের জন্য, ইনশাল্লাহ আমি ভবিষ্যতেও করব, যাকে নিজের পার্সোনাল মনুষ্যত্ববোধের জায়গা থেকে যতটুকু পারি আমি ইনশাল্লাহ সাহায্য করব। জানি না অন্য অন্য দৃষ্টিকে বলে কিনা, আমাদের চিটং একটা কথা আছে, আমাকে নিয়ে বিবেচনা করার দুইটা পয়েন্ট আছে, একটা হলো নির্বাচনে প্রার্থী হওয়া, একটা হলো বিবাহের জন্য বা মেয়ের জন্য ছেলে খোঁজা বা ছেলের জন্য মেয়ে খোঁজা। তখন মানে বোঝা যায় আমার কি করেছি কি করে না, এগুলো আলোচনা সমালোচনা হয়, বিশেষ করে আমাদের চিটংয়ের মধ্যে এগুলা সচরাচর হয়। আসলে আপনি যখন প্রার্থী হয়েছেন অনেকে এটা মন্তব্য করবে, শিক্ষার্থীর পক্ষ থেকে সাড়া পাচ্ছেন, এই বিষয়ে একটু বলবেন। আসলে আমি বেশ ভালোই সাড়া পাচ্ছি, এখন দেখা যাক আল্লাহ কি রেখেছে, জয় পরাজয় অবশ্যই আমি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, বাকিটা হচ্ছে আমার শিক্ষার্থী ভাই বোনরা যতটা আমাকে সমর্থন দেয় সেটার উপর নির্ভর করবে। সো আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি, এবং আমাকে তো বিশেষ করে আমার শিক্ষার্থী ভাই বোন অনেকেই চিনেন, কারণ আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত এবং সামাজিক কাজকর্ম করার চেষ্টা করি, যেগুলো হচ্ছে আসলে মানুষের জন্য কাজ করা হয়। হিউম্যান রাইটস নিয়ে আমি কাজ করেছি, আমি ডেমোক্রেসি কোর্সও করেছি, এখানে আসার পর চেষ্টা করেছি নিজের জায়গা থেকে যতটা ভালো কাজ করা যায়। সো সেই জায়গা থেকে যে যারা আমাকে পার্সোনালি চিনেন অনেক সাহস দিচ্ছেন আমাকে, সবাই আমার ভাই বোনরাই আমাকে উৎসাহ দিয়েছে, নির্বাচন করো, জয় পরাজয় যাই হোক তুমি শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা, বুঝতে পারবা, জয় পরাজয় যাই হোক তুমি নির্বাচনটা করো। তো সেই ধরনের অনুপ্রেরণা থেকে আসলে আমার আজকে এই জায়গায় আসা। আমি বিশ্বাস করব আমার ভাই বোনরা আমার উপর পূর্ণ বিশ্বাসটা রেখে আমাকে দায়িত্ব দেওয়ার মতো ভরসাটা আসলে আমি পেতে পারি, এইটুকু আমি বিশ্বাস করি। হাটহাজারী টিভিকে অনেক বেশি ধন্যবাদ। শুরুতেই আমার নিউজ কভার করেছিলেন হাটহাজারী টিভি, ভাইয়া যখন হাটহাজারী মেয়ে শুনেছে অনেক আগ্রহ নিয়ে নিয়েছে, তো আমার হাটহাজারী টিভিকে ধন্যবাদ যে আমাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য, সবার সামনে তুলে ধরার জন্য। এবং এই পর্যায়ে আবার আমি যখন একটা বুলিংয়ের শিকার হয়েছি, তারা আবারও এসেছেন যে আমার মেয়ে কি বলে, যে
আমার পক্ষ থেকে একটা শুনতে চাই, এই মন্তব্যটা নেওয়ার জন্য এসেছেন। তো অনেক অনেক বেশি ধন্যবাদ হাটহাজারী টিভিকে, বিশেষ করে আলমগীর ভাইয়া যিনি আছেন, যিনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, ওনাকে অনেক বেশি ধন্যবাদ।